বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার এক অনবদ্য সংগ্রামের সময়কাল জুলাই ২০২৪। অধিকার আদায়ের ঐক্যবদ্ধ উচ্চারণের প্রতীক জুলাই ২০২৪। ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে এ বাংলায় বৈষম্যের কোনো স্থান নেই। সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে এক বিস্ময়কর গণজাগরণ। জুলাই ২৪-এ এদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বীর বাঙালি জাতি মাথা নোয়াতে জানে না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর এই মিষ্টি সকালে একরাশ প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি, ছাত্র জনতার জুলাই আগস্ট ২০২৪-এর গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে বিশেষ অনুষ্ঠান। সঞ্চালনায় আছি আমি নাসরিন ইসলাম। আমরা যদি একটু ফিরে দেখি নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুলাই আগস্টের দিনগুলির দিকে, তাহলে আমরা এখনও ভুলতে পারি না সেই দিনের স্মৃতিগুলো। ২১ জুলাই কোটা ব্যবস্থা বহাল রেখে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের রায়ে বলা হয়, সরকার চাইলে কোটার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। রায়ে মেধার ভিত্তিতে চাকরিতে ৯৩% আসন নির্ধারণ। ২১ জুলাই বিদেশি কোনো কোনো দূতাবাস থেকে নিজ দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ সতর্কতার নোটিশ জারি। শত শত ছাত্র জনতা গ্রেফতার, দেশজুড়ে কারফিউ অব্যাহত। এছাড়া সরকারকে ৪ দফা জরুরি দাবি মেনে নিতে সমন্বয়করা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। ৪ দফার মধ্যে ছিল ইন্টারনেট চালু করা, বিশ্ববিদ্যালয় হল খুলে দেয়া, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে নেওয়া। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারী একজন সদস্যের এখন একটি সাক্ষাৎকার শুনব। সাক্ষাৎকারটি প্রদান করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সিয়াম ইলাহি। আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন কাজী মাহফুজুল হক। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি হয়ে আছেন জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া, সমন্বয়কের দায়িত্ব পালন করে আহত হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সিয়াম ইলাহি। চৌধুরী সিয়াম ইলাহি, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কিভাবে নিজেকে আপনি যুক্ত করলেন? দেখুন, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। মূলত এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা ছিল কোটা প্রথার বিরুদ্ধে। তো আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা মাদ্রাসার শিক্ষার্থী বা পলিটেকনিক, এদের কাছে আসলে কোটা ব্যাপারটা কোনোভাবে ম্যাটার করে না। কিন্তু সেই জায়গা থেকে যখনই আমরা দেখতে পেয়েছি আমাদের শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্যাতন শুরু করেছে এবং হাসিনা পুলিশ লেলিয়ে দিয়েছিল, পুলিশ সেই জায়গা থেকে গুলি করছিল, রক্ত দেখে আসলে আমরা থাকতে পারিনি, আমরা ঘরে বসে থাকতে পারিনি, আমরা ক্লাসে আর যেতে পারিনি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে এটা একটা যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবিতে যখনই পুলিশ হামলা করলো, যখনই ছাত্রলীগ হামলা করলো, আমরা মনে করেছি আমাদের ভাইদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সেই জন্যই সেই জায়গা থেকে নিজেদের বিবেকবোধ থেকে আমরা এই আন্দোলনে যুক্ত হই এবং পুরো আন্দোলনটা যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দেখা যায় যে বন্ধ ঘোষণা করে দেওয়া হয়, হল থেকে শিক্ষার্থীদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শাটল বন্ধ করে দেওয়া হয় আন্দোলন দমানোর জন্য, হাসিনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছে, যখন সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে, তখনই আমরা ক্লান্তির বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, আপনারা দেখেছেন 18 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বর্বরিত হামলা চলছিল, সেই মুহূর্তে ঢাকার সব প্রাইভেট একত্রিত হয়ে
সেটাকে প্রতিরোধ করেছিল। এবং চট্টগ্রামের ক্ষেত্রে 15ই জুলাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল বন্ধ করে দেওয়া হয়, তখনই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপর হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থী, পলিটেকনিকের শিক্ষার্থী সবাই একত্রিত হয়ে ছাত্রলীগকে প্রতিহত করেছিলাম। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যখন আন্দোলন শুরু হলো, আন্দোলনকারীদের দমন করা হচ্ছিল, আপনি নিজেও আহত হয়েছেন, কেমন আহত হয়েছেন সেটাও একটু বলবেন। পাশাপাশি আপনার মধ্যে আসলে যে দমন যখন করা হচ্ছিল, ভয়টা কাজ করেছিল কিনা? আসলে হচ্ছে ভয়ের কথা যদি বলতে যাই, যখনই আমরা আন্দোলনে নেমেছিলাম তখন তো দেখছিলাম মূলত হচ্ছে রক্তাক্ত হচ্ছিল, রক্ত দেখেই তো আমরা নেমেছি। তো আমাদের ভয়টা আসলে তখন কাজ করেনি, তখন একটাই লক্ষ্য ছিল যে কোনোভাবে আমরা যে দাবি নিয়ে নেমেছি সেই দাবি পূরণ হতে হবে। এবং হচ্ছে যখনই শহীদ হয় তখনই আমাদের একটাই দাবি ছিল, তখন থেকে মনে প্রাণে একটাই বাসনা ছিল যে এক দফা এই সরকারের পতন হতেই হবে। সেই জায়গা থেকে আসলে ভয়টা তেমন কাজ করেনি। ভয় আমরা তো লুকিয়ে ছিলাম, যেহেতু আমি সমন্বয়কের দায়িত্বে ছিলাম। এমন হয়েছিল 15ই জুলাই হচ্ছে আমার বাসায় হচ্ছে ছাত্রলীগ হামলা করে, মানে আমার বাসায় হচ্ছে তারা তল্লাশি চালায় যে কোনো আমার খুঁজে বের করার জন্য। পরে হচ্ছে আমি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যাই, সেফ একটা বাসায় যাই। এবং আমার নামে যখন সমন্বয়ক লিস্টে আমার নাম আসে, আমার বিশ্ববিদ্যালয়ে আমরা 16ই জুলাই হচ্ছে চট্টগ্রামে হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম পুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেলপথ ব্লক করে দিয়েছিল। সেই আন্দোলনে আমরা নেতৃত্বে ছিলাম। এটা জানার পরে হচ্ছে আমার নামে মামলা করে ওই জায়গায় এবং চট্টগ্রামে এই চকবাজার থানায় একটা মামলা হয়। তখন আসলে ভয়টা তেমন কাজ করেনি, জাস্ট বাঁচার জন্য আমি পালিয়েছিলাম কিছুদিন। তবে আন্দোলনে প্রত্যেক দিন যেতাম। আসলে ভয়ে যদি থাকতাম তাহলে তো আন্দোলনে আর যেতাম না। ভয়টা আসলে ছাত্রলীগ, পুলিশ বা হাসিনাকে ছিল না, নিজের এই যে আন্দোলনটা সফল করার জন্য আন্দোলনের নেতৃত্বে ভয় ছিল। কোনো কারণে যদি আমি গ্রেপ্তার হয়ে যেতাম তাহলে আন্দোলনের নেতৃত্বে সংকট হয়ে যেত, সেই ভয়টা কাজ করতো। কিন্তু এই যে হাসিনাকে ভয় পাওয়া, পুলিশকে ভয় পাওয়া, ছাত্রলীগকে ভয় পাওয়া, এই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল না। এবং 16ই জুলাই যদি বলতে যাই, 16ই জুলাই আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সফল করে যখন চট্টগ্রামে শহরের আন্দোলনে ফিরছিলাম, সেই মুহূর্তে 2 নম্বর গেট আপনারা দেখেছেন। 2 নম্বর গেট হচ্ছে ছাত্রলীগ, নুরুল আজম রনি, তারপর হচ্ছে বাবরের নেতৃত্বে বড় বড় ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের উপর হামলা চালায় এবং আমার বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বাস তারা ভেঙে চুরে ফেলে। এবং সেদিন আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় হচ্ছে 200 থেকে 250 জন শিক্ষার্থী হচ্ছে আহত হয়। আপনি নিজেও আহত? আমি নিজেও সেই দিন আহত ছিলাম। আমাদের 2তলা বিআরটিসি বাস ছিল, বাসের 2তলার উপরে হচ্ছে তারা উঠে বিভিন্ন পাথর নিক্ষেপ করে, দা দিয়ে যাকে যেভাবে পেরেছে তারা কুপিয়েছে। সেই জায়গাগুলো থেকে আসলে এরপরও মানে আমি আহত হওয়ার পরও কিন্তু আমরা নেতৃত্ব ছেড়ে দিইনি, আমরা আন্দোলনটা চালিয়ে গিয়েছিলাম। সুতরাং সেই জায়গা থেকে বলতে গেলে আসলে ছাত্রলীগ, পুলিশ কিংবা হাসিনাকে আমরা ভয় পাইনি। আমরা একটা জায়গায় শুধু ভয় ছিল, কোনো কারণে যদি আমরা গ্রেপ্তার হয়ে যেতাম, আমরা যারা নেতৃত্বে ছিলাম তখন যারা নেতৃত্বে ছিলাম তারা যদি গ্রেপ্তার হয়ে যেতাম তাহলে পরবর্তী নেতৃত্বে কারা আসতো, জাস্ট এই জায়গাটাই ভয় ছিল। আচ্ছা, আন্দোলন হলো, স্বৈরাচারের পতন হলো, এরপর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা যেই লক্ষ্য নিয়ে আসলে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন কিংবা সম্মুখ সারিতে ছিলেন, সেই আপনারা এখন কেমন বাংলাদেশ দেখছেন? আসলে প্রত্যেকটা বলা হয় প্রত্যেকটা বিপ্লবের পর একটা প্রতি বিপ্লব আসে, যে আমাদের একটা প্রত্যাশা ছিল একটা বৈষম্যবিহীন একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। এবং তার পাশাপাশি আমরা যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমরা গণঅভ্যুত্থান সফল করেছিলাম, সেই জায়গাটা আমার মনে হয় না যে আমরা পুরোপুরি পূরণ করতে পেরেছি। কারণ দেখুন, বিগত কয়েকদিনের নিউজ দেখলেই দেখা যায় যে কোনো না কোনোভাবে চাঁদার জন্য হচ্ছে কাউকে কেউ মেরে ফেলছে, তারপর হচ্ছে বিভিন্ন জন আমাদের ছাত্র নেতারাই অনেকে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে বিতর্কিত হয়ে যাচ্ছে, কোথাও ঘুষ বাণিজ্য, লেনদেন, আর্থিক লেনদেন, এই ঘটনাগুলো হচ্ছে। এবং সরকারের জায়গা থেকে যদি বলতে চাই, সরকারের প্রতি একটু আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে সরকার হচ্ছে আহতদের একটা পূর্ণাঙ্গ লিস্ট প্রদান করবে, নিহতর পরিবারকে পুনর্বাসন করবে। সেই জায়গাগুলো থেকে এখনও তা পূরণ হয়নি। দেখা যাচ্ছে এখন আহতরা অনেকেই বেডে কাটাচ্ছে, উন্নত চিকিৎসার প্রয়োজন, সে চিকিৎসা পাচ্ছে না। প্রায় কয়েকদিন পর দেখা যাচ্ছে একজন আহত, যারা হসপিটালের বেডে শুয়ে আছে তারা এখনও কয়েকদিন পর একজন মারা যাচ্ছে। তো এই খবরগুলো আমাদের কাছে যখন আসে না, খুব মানে হৃদয় বিদারক আসলে ঘটনাগুলো, যে আমরা আসলে কখনো প্রত্যাশা করিনি। এই গণঅভ্যুত্থানের পরে আমরা যেভাবে চেয়েছিলাম যে সরকার যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে মনে করেছিলাম, সেটুকু আসলে দায়িত্ব সরকার পালন করেনি। সেই জায়গা থেকে এই যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা মামলা খেয়েছিলাম, এখনও পর্যন্ত চট্টগ্রাম শহরে 36 জনের মামলা রয়েছে। সেই মামলাগুলো এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। আমি ব্যক্তিগতভাবে আমাদের ছাত্র উপদেষ্টা বলেন, আমাদের বাকি যারা উপদেষ্টা রয়েছে বা ডিসি বলেন, প্রত্যেকের জায়গায় আমি তাদের ব্যাপারে কথাটা বলেছি, কিন্তু তারা বিভিন্নভাবে আমাদেরকে কি বলে যে আমাদেরকে হচ্ছে কোনো না কোনোভাবে একটা ভরসা দিচ্ছে, কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করছে, কিন্তু আসলে ফলাফল কিছুই পাইলাম না। 1 বছর হয়ে গেলে 1 বছরও এখনো পর্যন্ত তাদের মামলাগুলো নিষ্পত্তি হয় না। সুতরাং সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে কিছু জায়গায় ভালো রয়েছে, আবার কিছু জায়গায় খারাপ রয়েছে। ভালো খারাপ মিলিয়ে হচ্ছে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পুরোপুরি পূরণ হয়নি, তবে কিছুটা অবশ্যই পূরণ হয়েছে। সবশেষ একটু ছোট করে বলবেন যে অভ্যুত্থান হলো, এর অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান, কিভাবে এগিয়ে নিতে চান?
অভ্যুত্থান পরবর্তী অবশ্যই আমরা যে বাংলাদেশ দেখেছিলাম একটা দুর্নীতিবাজ মুক্ত, একটা হচ্ছে চাঁদাবাজ মুক্ত, একটা বৈষম্যবিহীন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশটাই আমরা চেয়েছিলাম এবং এখনও সেই প্রত্যাশাটাই রয়েছে। কারণ এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটা বিচার সংস্কারের কাজের অগ্রগতি আসলে কতটুকু জানি না, তবে এই বিচারের কাজটা আসলে আমি মনে করি যত দ্রুত সম্ভব করা উচিত এবং সংস্কারের কাজটা যতটুকু সংস্কার করা যায়, প্রয়োজনীয় সংস্কার, সেই সংস্কারটুকু করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আহত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়ামের সাথে। এর মধ্য দিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ আহত জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারী একজন শিক্ষার্থী চৌধুরী সিয়াম ইলাহির কথাগুলো শুনলাম। শ্রোতা বন্ধুরা, রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি বিশেষ অনুষ্ঠানটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতো। যেতে যেতে শুনব জুলাই গণ আন্দোলন বিষয়ক একটি গান। সবাই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। খোদা হাফেজ। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো। রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। বুকে রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। ইতিহাসের সেই ক্রান্তিকাল ফুল ফোটাবে লক্ষ প্রাণে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়। এক মহাকাব্য লেখা হলো। হাজার কণ্ঠে ছিল একটি কথা, বৈষম্য বিরোধী সে বারতা। হাজার কণ্ঠে ছিল একটি কথা, বৈষম্য বিরোধী সে বারতা। পূর্ণতা পেল এই স্বাধীনতা বীর শহীদের আত্মদানে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায়, ভালোবাসার ওই কোথায়।